বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন মহাসচিব এম এ আজিজ এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি এবং গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আলোচনাটা শুরু করতে চাই যেটা অনেক দিন ধরেই কাঙ্ক্ষিত ছিল বা প্রত্যাশিত ছিল বা চাওয়া ছিল, যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য রাখবেন ফরমালি এবং রেখে তিনি আসলে বলবেন তিনি কি করতে চান, জনগণের কাছ থেকে বা অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে কী প্রত্যাশা তার, এবং তিনি তার বক্তব্যে তার মতো করে যা উপস্থাপন করলেন সেটাকে আপনারা দুজন কিভাবে দেখেন সেটা একটু আমি আপনাদের কাছ থেকে সূচনায় শুনতে চাই। মিস্টার এম এ আজিজ। ধন্যবাদ আপনাকে। এটা ঠিক যে প্রধান নির্বাচন কমিশন বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আসা উচিত ছিল, কারণ ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তো ইতিমধ্যেই আপনার বিরোধী দল, বিশেষ করে বলবো বিএনপির তরফ থেকেও এবং অন্যান্য দল থেকেও বলা হচ্ছে যে কখন কতদিন, কেউ 3 মাস বলছে, কেউ একটা নির্দিষ্ট সময় চেয়েছে, সামনে নির্বাচন কবে হবে। এবং প্রধান উপদেষ্টাও তার ভাষণে বলেছেন জাতির উদ্দেশ্যে যে সবারই জানার আকাঙ্ক্ষা আমরা কবে যাব। সেটা তিনি যেটা বলতে চাইছেন যে ছাত্র জনতার আন্দোলনে জনগণ তাদেরকে ক্ষমতায় এনেছে, দায়িত্বে দিয়েছে, তারা জনগণ যখন বলে তারা তখন চলে যাবে। তা আমার বক্তব্য এখানে যে রাজনৈতিক দল আপনার যেই ক্ষমতায় আসুক, রাজনীতিবিদ দেশ চালাবেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা রোড ম্যাপ থাকতে পারে। রোড ম্যাপের প্রায়োরিটি অনুযায়ী তারা যতটুকু পারে করে দিয়ে গেল, প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট পরিকল্পনা করে দিয়ে গেল। সেক্ষেত্রে এক্সপার্টদের সাথেও আলোচনা করতে পারে। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে রাজনীতিবিদরা মানুষের পালস যতটুকু বুঝতে পারে অন্য পেশার লোক ততটি পারে না। এখানে কিন্তু রাজনীতির থেকে এই সরকারে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এটা কিন্তু অনেকটা বিচ্ছিন্নই বলবো। তবে এটা ঠিক যে এদেশের ছাত্র জনতা যে আন্দোলন করে এই ফেসিবাদের পতন ঘটিয়েছে, আজকে 16 বছর বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের পতন ঘটাতে চেয়েছে, তারা পারে নাই। ছাত্ররা আন্দোলন করেছে, যেহেতু তারা নির্মোহ, এখানে জনগণ এবং পিছন থেকে রাজনৈতিক সবগুলি দলই কিন্তু তাদের সমর্থন দিয়েছে। এ কারণেই সরকারের পতন ঘটেছে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের যেমন একটু সময় দেওয়া দরকার, কিছু মেজর কাজের সংস্কার করা দরকার। কারণ 16 বছর ক্ষমতায় থাকার ফলে এই ফেসিবাদী সরকার কিন্তু এমনভাবে সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থাকে সাজিয়েছে, এখানে কিন্তু তৃতীয় পক্ষ এসে এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরও কাজ করা কঠিন, কোনো রাজনৈতিক দল আসলেও কিন্তু কাজ করা কঠিন। কারণ ধরেন প্রশাসন পুরোটাই দলীয়করণ, আইনশৃঙ্খলা বাড়ি পুরোটাই দলীয়করণ, ব্যবসা বাণিজ্য, লুট তরাজ সব কিছু আপনি এমন হয়ে গেছে এই 16 বছরে যে আওয়ামী লীগের সমর্থক পরিবার ছাড়া নরবরে একটা কাঠামো প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ওই সরকারের অর্থাৎ সরকারি দলের সমর্থক ছাড়া কেউ কোথাও কোনো জায়গা পেত না। অর্থাৎ 16 বছরে একপক্ষীয় একটা পক্ষীয় জনগণ কিন্তু এই সরকারের ব্যবস্থা লুট তরাজ সব কিছু করেছে। যদি হ্যাঁ এটাও ঠিক, যদি সততার সাথে মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চলতো তাও হতো। কিন্তু এটা মনে হয় যে একটা নেক্সাস তৈরি হয়ে গেছে লুট তরাজ এবং শোষণ নির্যাতনের জন্য, যার ফলে একটা গণতান্ত্রিক বহুদলীয় ছিল নামে কিন্তু ক্রিয়াশীল ছিল আপনার এক দল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সরকার, আমি কিন্তু ধরেন 1000 লোক ছাত্র মেরে ফেলছে, শিশু ছাত্র,
তার চাইতেও ভয়ঙ্কর মনে করি মানসিকতা যে আয়নাঘর কি করে করে। এটা হচ্ছে আমার কাছে একটা সরকারের চরিত্র বোঝার জন্য যথেষ্ট। একটা আয়নাঘর যারা তৈরি করতে পারে, একটি লোক একদম পৃথিবীর থেকে আলাদা করে 8-10 বছর করে রাখা হয়েছে। এত লোক কখনো বলছে, জাতিসংঘ বলছে 600, বিরোধী দলগুলি বলে হয়তো 700-800, হিসাব নাই। এই লোকগুলো এখন পাওয়া যাচ্ছে না। আয়নাঘর কয়টা আছে তাও জানি না, একটা আছে ডিজিএফআই অফিসের নিচে। তো এই জন্যে আমি বলছি যে সময় যেমন দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও বুঝতে হবে যে অনন্তকাল তো তারা সময় পাবে না। তার জন্য একটা রোডম্যাপ নির্ধারণ করে, আমার মনে হয় অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক, তাদেরকে আপনার রাজনীতিবিদদের সাথেও কিন্তু লেয়াজোটা রাখতে হবে, অবশ্যই ছাত্র জনতার মনোভাবকে রক্ষা করে। কারণ আমাদের সংবিধান অনুযায়ী আমরা বলতে পারি যে অনুচ্ছেদ 7 অনুযায়ী যে ছাত্র জনতা এদেশের সব আওয়ামী লীগ ছাড়া সব এক হয়ে গেছিল। সুতরাং এটা জনগণের অভিপ্রায়। এই সরকারটা কিন্তু অবৈধ বলবো না আমি, সংবিধানই বলছে যে জনগণের অভিপ্রায়ে এই সরকার এসছে। হ্যাঁ, সুতরাং আমি 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 মিস্টার নূরের কাছে যাওয়ার আগে ছোট্ট জাস্ট 10 সেকেন্ডে আপনার কাছে একটা উত্তর চাই। আপনি এই সরকারে কাউকে দেখেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বা অপর যে স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে যোগাযোগ করবার, সম্পর্ক করবার, ডায়ালগ করবার বা একটা জায়গায় নিয়ে আসবার কাজটা করতে পারেন? কেউ আছেন? এখন দেখেন আমি বোঝাতে পেরেছি আমার প্রশ্নটা। না, আছে, এর ভিতরেও আছে। ওকে, থাকলে ফাইন। ধরেন আছে তো, যারা 2-4 জন আছে তাদের যোগাযোগ আছে, রাজনৈতিক বড় রাজনৈতিক দলের বন্ধুরাও আছে, যেমন ওনারও লোকজনও আছে। না, সেটা হচ্ছে সকলের সঙ্গে থাকা, কার সঙ্গে কার একক থাকা, আরেকটা হচ্ছে থাকা, যোগাযোগ থাকা, আর খানিকটা প্রভাব বিস্তার করবার সক্ষমতা, সেটার কথা বলছি। প্রভাব বিস্তার, ধরেন ডক্টর ইউনূস সাহেবের উপরে প্রভাব বিস্তার করার লোক, আমি ওনার উপরে প্রভাব বিস্তারের কথা বলছি। এমনিতে আছে লোক, আমি বলছি যে পলিটিক্যাল লোক আছে, লোক আছে। না, আমি প্রথমত বিশেষ করে মনে করি যে প্রধান উপদেষ্টার ভাষণে বেশ কিছু বিষয় উঠে এসেছে যেটা মানুষের জানার খুব আগ্রহ ছিল, এবং একদিকে যেমন কিছু মানুষ ভাষণে স্বস্তি ফেলছে, আবার ভাষণের কিছু বাক্য শব্দে মনে হচ্ছে যে মানুষ যেটা জানতে চেয়েছে সেটা স্পষ্টভাবে জানতে পারে নাই, সেটা নিয়েও একটা কনসার্ন আছে যে তাহলে আমরা তো একটা রূপরেখা, একটা উত্তর চেয়েছিলাম, সেটা তো ওইভাবে পাচ্ছিলাম না। যেমন ধরেন এই সরকারের ডিউরেশন কতদিন হবে সেটা নিয়ে তো একটা আলাপ হচ্ছিল। এখন আপনি সাংবাদিক হিসেবে যেভাবে ডিপ্লোম্যাটিকভাবে বা মাঝখান থেকে কথা বলবেন, আমরা আলোচক হিসেবে আমাদের কিন্তু একটা লাইন নিতে হবে। সো সেই জায়গা থেকে টেনিউরের বিষয়ে কিন্তু স্পষ্টভাবে উপদেষ্টা মহোদয়ের কাছে কিছু আসে নাই। তো বলছেন ছাত্ররা নিয়োগ দিয়েছে, ছাত্ররা যখন চায় বা আপনারা যখন, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন লাইন, এবং এই সময়ের এইটাকে আমি মনে করি যে এই রেটরিকটাকে আমাদের বিশ্লেষণ করা দরকার। আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলছি, আন্দোলন বলছি, ছাত্র জনতা জীবন দিয়েছে। এই ছাত্র জনতা কারা? এই ছাত্র জনতা কিভাবে এই পর্যন্ত আসলো? পরিষ্কারভাবে বলতে গেলে যে আমি এটুকু পরিষ্কারভাবে বলতে পারি যে 2018 সালে এই আন্দোলনের বীজটা আমরা বপন করেছিলাম, এবং 18 থেকে গত 24 পর্যন্ত 6 বছর এই দেশের এই তরুণদের যে আন্দোলনের স্পিরিট এবং বিপ্লবী বিদ্রোহী মনোভাব, সেটা কিন্তু আমরা তৈরি করেছিলাম। এখানে যারা উপদেষ্টা আছে, আমাদের ছাত্র প্রতিনিধি, ধরেন আসিফ কিংবা নাহিদ, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে একসাথে অ্যাক্টিভিজম করার, ধরেন নাহিদ আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে 19 সালে নির্বাচন করেছি। আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যে সংগঠন ছাত্র অধিকার, সেটার সভাপতি ছিলেন। তো আমরা যে এই ছাত্র জনতা কাজ করেছি, আমাদেরকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এটা বলতেই হবে, না হলে অকৃতজ্ঞতা হবে, দেশবাসী জানবে না, সমস্ত অপোজিশন পার্টি কিন্তু ফুল সাপোর্ট দিয়েছে। এই যে ক্যাম্পাসের রেজিস্ট্যান্স থেকে শুরু করে রাজপথের রেজিস্ট্যান্স, আমরা অনুরোধ করেছি তাদেরকে যে রাজনৈতিক দলগুলো যেন ব্যানার নিয়ে তারা না আসে। কারফিউ ব্রেক করা এটা পলিটিক্যাল ডিসিশন, এটা আনপাবলিক, একেবারে এই ধরনের ডিসিশনে যেতে পারে না। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এনিহাও কারফিউ ভাঙতেই হবে। সো এইখান থেকে এটা বলছি যে রাজনৈতিক দলগুলোকে একেবারে তাদের কন্ট্রিবিউশনকে এই আন্দোলন থেকে এক্সক্লুড করে ফেলা, এটা ঠিক হবে না বোধহয়। কাজে ছাত্র জনতার পাশাপাশি অবশ্যই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বিরোধী দলের নেতৃবৃন্দের ভূমিকা এবং ত্যাগকে আমাদেরকে স্বীকার করতে হবে। তো সেই জায়গা থেকে শুধু আমরা যদি ভেবে থাকি যে ওকে আমরা ছাত্রদের একটা পার্টকে নিয়ে ডিল করবো, আমি মনে করি এটা খুবই
ভুল পদক্ষেপ হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যেই সরকারের কিছুটা আমি মনে করি যে দূরত্ব তৈরি হয়েছে এবং অনাস্থার সৃষ্টি কিছুটা হচ্ছে। আমি খুব এটা নিয়ে মানে বলবো যে আমার নিজের ব্যক্তিগত অভিমত না, বাট আমি যেহেতু আন্দোলন প্লাস হচ্ছে সরকারের বলেন রাজনৈতিক দল বলেন বিভিন্ন জায়গায় খুব সহজে একটা অ্যাক্সেস আছে কথা বলার আলোচনা করার, সেই জায়গা থেকে অনেকের কনসার্নটা আমি জানি এবং আমি সেটা সরকারের কাছেও পৌঁছে দিয়েছি যে আপনাদের অন্তত পক্ষে এই সরকারকে অরাজনৈতিকের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থন লাগবে। আজকের যে উপদেষ্টা মহোদয় যেটা বলেছিলেন যে নির্বাচন এটি একটি জাতীয়, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এস রাষ্ট্র পরিচালনাটাই তো একটা রাজনীতি। তো কাজে এখানে অবশ্যই অরাজনৈতিক ব্যক্তিরাও যদি দায়িত্ব নেয় তাদেরকে রাজনীতিবিদদের সহযোগিতা প্রয়োজন হবে। এখন এই সরকারকে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত কতটুকু সহযোগিতা করছে কিংবা সরকার কতটুকু চাচ্ছে? কিন্তু এখানে একটা প্রশ্ন নূর আপনাকে এবং আমি মিস্টার আজিজকেও করতে চাই যে প্রধান উপদেষ্টা যেমনটা বলছেন যে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত নয়, দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বান এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা, দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব, তারা যখন বলবে আমরা চলে যাব। আমার প্রশ্ন, এই তারা কারা, এই ছাত্র কারা এবং তারা কিভাবে বলবে, কোন প্রক্রিয়ায় বলবে, তারা কি মিছিল মিটিং করে বলবে, মানে কোন পদ্ধতিতে বলবে এবং কাদের কথা আসলে স্পেসিফিক্যালি? নির্বাচন হলে যেমন বোঝা যায় একটা নির্বাচিত সরকার হলে ভোটের মাধ্যমে বিদায় হবে, কিন্তু বাকি তো প্রক্রিয়া হচ্ছে একটা আন্দোলন সংগ্রাম করা, যদি না নিজের থেকে খুব একটা টাইপ বলে। এই বক্তব্য কিন্তু এটা কি এখন বিএনপিকে বলতে হবে যে আপনি 2 বছর থাকবেন বা 5 বছর থাকবেন, বা গণ অধিকার পরিষদকে বলতে হবে যে আপনি 3 বছর থাকতে পারবেন, বা জুনায়েদ সাকির দল বলবে যে আপনাকে আমরা 10 বছর সময় দিলাম? এখানেও তো একটা ভিন্ন মত তৈরি হচ্ছে। যেমন ধরেন বিএনপির পক্ষ থেকে তো ইতিমধ্যে আমরা দেখেছি একটা বক্তব্য এসেছে, গভর্নমেন্ট চাইলে আগের ইন্টারিম গভর্নমেন্টগুলো 3 মাসে নির্বাচন করেছে, এই গভর্নমেন্ট 6 মাস কন্টিনিউ করতে পারে। এবং আমাদের অনেকে বলছে যে 3 থেকে 6 মাস, বিশেষ করে এই সরকারের যে প্রাথমিক কাজটা, যে আমরা বলছি যে কিছু মৌলিক সংস্কার, যেমন ধরেন বিচার সংস্কার মানে কি? সংস্কার মানে কি ব্যক্তির অদল বদল, এক ব্যক্তিকে আরেক সিস্টেমের বদল, নাকি ব্যক্তির অদল বদল? সেটা আমি একটু পরিষ্কার করতে চাই। মানে সংস্কার শব্দটিকে ওই আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছে তারা ছিল না, তো সংস্কার মানে কি? এটা বলতে বলতে গুরুত্বপূর্ণ ইস্যু, কন্টিনিউয়াস প্রসেস। এটা বলে বলে এটার গুরুত্ব আমরা কমিয়ে দিচ্ছি কিনা সেটাও একটা দেখার বিষয়। না, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা আপনার যুগের সাথে সময়ের সাথে অনেক ধরনের সংস্কার প্রয়োজন। এখন আমরা বলছি যে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, দীর্ঘ 15 বছর যে তারা ভোট বঞ্চিত ছিল, গণতন্ত্রহীন ছিল, সেই গণতান্ত্রিক অগ্রযাত্রায় যাওয়ার জন্য কিছু সংস্কার, যেমন নির্বাচনের একটা সঠিক পদ্ধতি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠা করা, আমাদের যে ন্যায় বিচারের যে জায়গাটা আপনার আদালত, সেই আদালত তো 2007 সালে আপনার নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়েছে, কিন্তু তারপরেও আদালতের বাংলাদেশের এখন পর্যন্ত উচ্চ আদালতে বিচারক নিয়োগের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই, যার ফলে আওয়ামী লীগ এসে তাদের লোককে অ্যাপয়েন্টেড করে বিচারপতি হিসেবে, বিএনপি এসে তাদের লোককে অ্যাপয়েন্টেড করে, যার ফলে এই আদালতও কিন্তু একটা এই দলীয় ভূমিকা অবতীর্ণ হয়। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই বিচারক নিয়োগের একটা নীতিমালা ইন্টারিম গভর্নমেন্ট কিংবা বিচার ব্যবস্থা স্বাধীন করার জন্য কিছু পদক্ষেপ তারা নিতে পারে। পুলিশকে বলা হচ্ছে, সাকত সাহেব আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় বলছেন যে পুলিশকে একটা কমিশনের অধীনে তাদের প্রমোশন পদোন্নতি দেওয়া হলে রাজনৈতিক দল আর তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করার সুযোগ পাবে না। সেক্ষেত্রে এই আইনশৃঙ্খলা বাহিনীর এরকম পদোন্নতি কিংবা মেধাবীদের মূল্যায়ন এবং দলীয় ভূমিকা যেন অবতীর্ণ না হয়, সেই জন্য এরকম না। কিন্তু সেই আইন কানুন যদি তারা করে দিয়ে যান, সেই বিধিবিধান একটা নির্বাচিত সরকার যে মানবে তার গ্যারান্টি কি? বা আপনি ক্ষমতায় গেলে আপনি যে মানবেন তার কোনো গ্যারান্টি আছে? না, এখানে তো একটা মানে ধরেন আপেক্ষিক বিষয় তো থাকে যে এই গভর্নমেন্ট যেটা করবে সেটা তো আবার এই গভর্নমেন্ট, এটা তো পার্লামেন্টে নির্বাচিত গভর্নমেন্ট, সেটাকে তো আবার পরের গভর্নমেন্টকে বৈধতা দিতে হবে একটা সংসদ দ্বারা। কাজে সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা কোশ্চেন যে পরবর্তী গভর্নমেন্ট এটার কতটুকু বৈধতা দেবে। এই জন্য আমরা বলছি যে এটা আপনিও জানেন, আমরাও জানি, তারাও জানে যে এখন যদি একটা ফেয়ার ইলেকশন হয়, কোন জোট কিংবা কোন দল একটা ক্ষমতা আসার মতো সম্ভাব্য। সেজন্য আমরা বলছি যে অপোজিশন পার্টির মতামত নিয়ে তাদের সাথে ডায়ালগ করে সংস্কারের রূপরেখাটা জাতির সামনে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টাদের তুলে ধরা উচিত, যেটা বিএনপি বলছে, আমরা বলছি। কিন্তু এখন আজকের যেটা বলা হলো যে আমরা সংস্কার প্রস্তাবনাগুলো দিয়ে যাব,
এখন পর্যন্ত কিন্তু এই গভর্নমেন্ট ফর্মালি কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এই যে খালি ছাত্র জনতা, আমি অবশ্যই বলছি যে এই আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার কন্ট্রিবিউশন অবশ্যই তারা আমাদেরকে সহযোগিতা করেছে, যার ফলে আমরা এই জায়গাটা এসেছি। কিন্তু রাজনৈতিক দলগুলো গত 17 বছরে যে প্লট তৈরি করেছে, যে প্রেক্ষাপট তৈরি করেছে, রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশন কম না। সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত কিন্তু ফর্মালি এই গভর্নমেন্টের কিন্তু কোনো এখন পর্যন্ত আলাপ আলোচনা বা মত বিনিময় হয় নাই। এরকম একটা রেভলিউশনারি গভর্নমেন্ট বলি, ছাত্র জনতার অভ্যুত্থানের পরের গভর্নমেন্ট বলি, সেই গভর্নমেন্ট তো অবশ্যই যেহেতু সরকারি একটা সরকার ছিল, তারা আপনার বিদায় নিয়েছে, তাহলে পরবর্তী যারা গভর্নমেন্ট ফর্ম করবে বা আন্দোলন করেছে তাদের সাথে তো একটা আলাপ আলোচনা দরকার। এখন পর্যন্ত কিন্তু 13ই অগস্ট সেটা ছিল, 15ই অগস্টের ছুটি থাকবে কি থাকবে না সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো একটা মত বিনিময়। এছাড়া এই গভর্নমেন্ট কি করতে পারে, এই গভর্নমেন্টের কাছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা কি, তারা কোন কোন জায়গায় কাজ করবে, রাজনৈতিক দলগুলো কি চাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু 14 দিনে একটা ওপেন ডায়ালগ হয়নি। যার ফলে কিন্তু এখন এই দেখেন সচিবালয়, প্রেস ক্লাব, এখানে সেখানে বিভিন্ন গ্রুপ আন্দোলন করছে। এইদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারত ওই আপনার গেট খুলে বন্যায় অঞ্চল ডুবিয়ে মারছে। একটা কিন্তু অস্থিরতা প্রশাসনের মধ্যে, একটা অস্থিরতা, কে থাকতেছে না, সর্বত্র একটা অস্থিরতা কিন্তু বিরাজ করছে, যেটা এই সরকারের জন্য শুভ লক্ষণ না। এখানে আমি একটু ভিন্ন বলি যে দেখেন, এক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, আমরা তো বিভিন্ন ঐক্য করতে দেখেছি, জোট করতে দেখেছি। রাজনৈতিক দলগুলি কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর আলোচনা করেও কিন্তু একমত হতে পারে না। এখন যে দেশের অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের তো রাজনৈতিক দল নাই, ছাত্র এবং জনগণের সমর্থন আছে মাত্র। সমর্থন আর সংগঠনের সমর্থন এক নয়, সংগঠনের সমর্থন অনেক বেশি শক্তিশালী। প্রশ্ন আজিজ, যে ধরেন নূর এবং আপনার কথা যেটা বোঝাচ্ছে যে জনগণ একটা আলাদা এন্টিটি, ছাত্র একটা আলাদা এন্টিটি, পলিটিক্যাল পার্টি একটা আলাদা এন্টিটি। কিন্তু পলিটিক্যাল পার্টি তো আসলে ছাত্র জনগণ নিয়েই কাজ করে, আমি যেভাবে দেখি পলিটিক্সের স্টুডেন্ট হিসেবে। এবং ছাত্র জনতা তো পৃথিবীর কোনো দেশে সব বিষয়ে ঐকমত্য পোষণ করে না। ছাত্ররা সবাই তো আর এক প্ল্যাটফর্মে কাজ করে না, এক আদর্শে বিশ্বাস করে না। একটা মুভমেন্টে তারা এক হয়েছে এবং তাদের এমন কোনো স্বীকৃত প্ল্যাটফর্ম ছিল না দীর্ঘমেয়াদী, যেটা তারা কাজ করতে করতে জনগণের আস্থা অর্জন করেছে। একটা সাময়িক পরিস্থিতিতে এক ধরনের ইমোশন তৈরি হয়েছে সবার মধ্যে, দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা, ক্রোধ, সেগুলোর একটা কালমিনেটেড রূপ হচ্ছে এই মুভমেন্ট। সেখানে আপনি যখন বলবেন যে জনতা চাইলে বা জনতার সমর্থন ছাত্রদের, এই ছাত্র কারা? না ঠিক আছে, আমি তারপরেও বলছি যে ধরেন 16টা বছর তো বিরোধী দল আন্দোলন করেছে, কিন্তু সাধারণ জনগণ তো বের হয় নাই। যতই বলেন আন্দোলন হয়েছে, জীবন দিয়েছে, নিষ্পেষণ হয়েছে, জেলে গেছে, উনি তো কতবার পিঠা খাইছে, জেলে গেছে, কাজ তো হয় নাই। বুঝতে হবে রাজনীতিবিদদেরকেও, কিন্তু কাজ তো হয়নি মানে এটা তো হলো ওই যে আওয়ামী লীগের বিএনপির বিতর্ক যে যুদ্ধ কি 9 মাসের না 25 বছরের সংগ্রাম যুদ্ধ। এটা না ঠিক আছে, আমি ওইটাই বলতে চাচ্ছি। আপনি তো পুরনোটাকে অস্বীকার করে না, অস্বীকার করছি না, ধাপে 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 মানুষের মধ্যে আমি কিন্তু বলেছি যে ছাত্রদের আন্দোলনের সাথে ধরেন ছাত্র একজন মারা গেছে, মারা যাওয়ার পরে আপনার তার মা নামছে, তার বাবা নামছে, তার আত্মীয়স্বজন নামছে। সেইভাবে বিরোধী দলগুলোও কিন্তু চাইছে যে এই অপশাসন দূর হোক, তারাও তাদেরকে তাদের মতো করে কায়দা করে ব্যাক করেছে। প্রথম দিকে দেখেন একদম রাজনীতিবিদরা কিন্তু পরিচয়ই দিতে চায় নাই, কারণ তাহলে স্বৈরাচারী আক্রমণটা রাজনীতিবিদদের সাথে পড়বে। যেভাবে অথবা তারা মনে করেছে যে এটা করতে গেলে হয়তো আন্দোলনটা সফল নাও হতে পারে। হ্যাঁ, কিন্তু ছাত্রদের উপরে কিন্তু আস্থা রেখেছে, কারণ ধরে নেওয়া হয়েছে তাদের কোনো মোটিভ নাই, তারা নির্মোহ, তারা স্বার্থহীন। এই ছাত্ররাই তো যারা আন্দোলন করেছে, তারাই কিন্তু যে নিরাপদ সড়কের আন্দোলন করেছে, তারাই বড় হয়েছে, তাদের উপরে আস্থা রেখেছে। যেমন ধরেন টিএসসিতে রিলিফ, রাজনৈতিক দল একটা ডাকুক না যে এইরকম রিলিফ দেন, কেউ দিবে? ওখানে দিবে না তো। ছাত্ররা ডেকেছে, দেখেন ট্রাককে ট্রাক, একদিনে কোটি টাকা, 2 কোটি, এখনো ছাত্রদের উপরে আস্থা রাখে যে এই ছেলেগুলো। সেটা কিন্তু অনেকগুলো দিক থাকতে পারে। একটা হচ্ছে মানে আমি একটু ক্রিটিক্যাল সব বিষয়ে থাকি, কারণ আমার কাজই এটা। রিলিফ দেয়া একটা হচ্ছে যে হ্যাঁ আমি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি, সেটা একটা, জাস্ট 1 সেকেন্ড, সেটা একটা কারণ। অনেকে কিন্তু এই যে এখন রং বদল করছে না,
সুর বদল করে ফেলছে, অনেকে কিন্তু সামাজিকভাবে এক ধরনের গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নানান জায়গায় গিয়ে এই রিলিফ টিলিফ দেওয়ার চেষ্টা করছে। না, এটা তো আছে। আরেকটা বিষয়, এটা আমি ভাই, শেষ করে দিই আপনি বললেন শেষ করে দিই। বিষয়টা হচ্ছে যেমন এই যে আন্দোলনগুলো হচ্ছে, প্রেস ক্লাবের সামনে হাঁটা যায় না, এখানে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই সরকারের সমর্থক তো আছে, তারা তো এর ভিতরে আছে, তো এই জন্য হয়তো আন্দোলন উৎপীড়ন বেশি হচ্ছে। আমি যে জায়গায় বলতে চাচ্ছিলাম যে এই যে ডায়ালগটা হবে, আমরা ধরেন এই সরকারও বলেছে, ডক্টর ইউনূস সাহেবও বললেন, আমিও বলি, এদেশে গণতান্ত্রিক মানবিক আইনের শাসনের একটা রাষ্ট্র চাই, জনবান্ধব রাষ্ট্র চাই। আপনি গণতান্ত্রিক যদি রাষ্ট্র কায়েম করতে চান, আপনি বলেন তো রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্র আছে নাকি? কি করবেন বলেন? কিন্তু আপনি যেটা চাইছেন, আপনার এই দ্বিতীয় প্রশ্ন ঠিক আছে, কিন্তু যেটা চাইছেন যে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র, সেখানে আপনি কাউকে এক্সক্লুড করে বাদ দিয়ে কিন্তু সেটা পারবেন না। আপনাকে ইনক্লুসিভ হতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে সবাই কি চায় সেটা বুঝে আসলে করতে হবে। আমরা তো আওয়ামী লীগকে এক্সক্লুড করেছি, কারণ তারা ফেসিবাদ। না, আওয়ামী লীগকে আপনি বলছেন এক্সক্লুড করেছেন, কিন্তু আপনি কি আওয়ামী লীগকে একেবারে বাদ দিতে চান? আওয়ামী লীগের যে লক্ষ কোটি সমর্থক, তারা কি সবাই খারাপ ছিল? যদি বাংলাদেশে সবাই খারাপ থাকুক আর না থাকুক, কোন আওয়ামী লীগের খারাপ ইতিহাসও আছে, আওয়ামী লীগের তো ভালো ইতিহাসও কিছু যে নেই তা তো বলা যাবে না। কোন দেশ, জানেন আমি ছাত্র জীবনে কি করেছি এখন তো মিলবে না, পৃথিবীতে কোন স্বৈরাচার, কোন ফেসিবাদ কিন্তু দেশে রিটার্ন করে নাই। যদি আমাদের দেশে করে, সেটা আমি বলবো রাজনৈতিক দলগুলোর ভুলের জন্য করবে না, কিন্তু সেই বিচার আপনি জনগণের হাতে ছেড়ে দেন না কেন? না, এটা জনগণের হাতে। স্বৈরাচার তাদের যে অপকর্ম, আমি বললাম যে যতগুলো ফিরিস্তি দেওয়া যাবে, জনগণ তাদের মুখী হওয়ার কথা না। এটা যদি হয় রাজনৈতিক দলগুলোর কারণে। আমিও বিশ্বাস করি জনগণ হবে না, কিন্তু সেটা আমি বলছি আপনি বাই ডিসিশন না বাই নেচার, মানে কোন কোর্সে আপনি এগোবেন সেটা হচ্ছে ইস্যু। পৃথিবীর ইতিহাস বলে, যেমন বাংলাদেশের তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে আমি তো দেখি 20, 25, 30 বছর অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আপনি যদি এটাকে এখন এই যে এক একজনকে ধরে মারধর করে অপ্রয়োজনীয় মানে চাচ্ছে তাই একটা মামলা দিয়ে, আমি তো দেখি একটা তাদের ফেরানো সহানুভূতি তাদের প্রতি তৈরি করবার একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে। আমি এখনই সমালোচনা করার সময় আসে নাই। যেমন আমি যদি বলি 30 জন সমন্বয়কারী এখন ডিজাইন করে ফেলছে অলরেডি, এটা কিন্তু এক ধরনের, তারা যদিও বলেছে যে আমাদের কাজ শেষ, আমরা এখন নাই। এবং এই মুভমেন্টে একটা বড় অবদান কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ছেলে মেয়েদের ছিল, যারা কোনোদিন নামতো না, নেমেছে। বিশেষ কোনো বিশেষ কয়েকটা অঞ্চল, ঢাকা শহরের যেই অঞ্চলে যা হয়েছে সেটা না হলে কি হতো, যেটা বলতে চাচ্ছি সেটা আমি যদি যাত্রাবাড়ির কথা বলি, মিরপুরের কথা বলি, আমি বলছি পৃথিবীর একটি উদাহরণ দিতে পারবেন না যে কোনো স্বৈরাচার, কোনো ফেসিবাদ দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। আমাদের দেশের সম্ভাবনা আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলছেন? না, নিষিদ্ধ স্বৈরাচার তো কোনো দেশে নাই, তো একেবারে হিটলার থেকে শুরু করে নাই। তো জামাতকে যে কারণে নিষিদ্ধ করা হয়েছে, একই গ্রাউন্ড আওয়ামী লীগের জন্য তৈরি হয়েছে। আপনি কি জামাতের নিষেধাজ্ঞা রাখার পক্ষে? না, এটা তো আমি এখন বলবো না, এটা তো সরকার বুঝবে। স্বাধীন দেশে এখনো যদি আপনি কথা বলেন, এক্সিকিউটিভ অর্ডারে সরকার জামাতকে ব্যান করেছে। এখন এই সরকার কি করবে? জামাত কি চায়? জামাত তো বলে দিছে যে এক্সিকিউটিভ এই সরকারই তো অবৈধ ছিল, সুতরাং তাদের ওইটা অবৈধ না। কিন্তু জামাতের সঙ্গে তো সেনাপ্রধান প্রথম দিনে মিটিং করেছেন, জামাতের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মিটিং করেছেন। তারা তো আন্দোলনে ছিল, কথা তো বলবে, তারা সংগঠিত, অন্য সব দলের চাইতেও তারা সংগঠিত। এখনো জামাতের নেতৃত্বের কমান্ড পার্টির উপরে অনেক বেশি। আমি যে কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে স্বৈরাচার রিটার্ন করতে পারে, কারণ আমাদের দেশে কোনো দলের ভিতরে গণতন্ত্র নাই। এটা একটা বড় দুর্বলতা, এটা তো সংস্কার করতে হবে। কারণ আমাদের সংবিধানে যিনি পার্টি প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান, তার নির্দেশে কোনো কাজ হবে না। সুতরাং এই সংবিধানই তো স্বৈরাচার তৈরি করে। এই সংবিধান, আমাদের দেশের বর্তমান যে প্রচলিত সংবিধান, এ পর্যন্ত 18টি সংবিধান সংশোধন হয়েছে। যে সরকার ক্ষমতায় আছে তার প্রয়োজনে সংবিধান অধিকাংশই সংশোধন করেছে। তো রাজনৈতিক দল যারা ক্ষমতায় ইতিমধ্যে গেছে, তারা তো মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার চেষ্টা করেছে, এটা আমার কাছে মনে হয় নাই।
এখন ধরেন এই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল সেই গঠনতন্ত্র সেইভাবেই চলছে, তো আপনার স্বৈরাচার আমি বলবো যে রিটার্ন হওয়ার পসিবিলিটি তো আছে, কারণ আমাদের রাজনৈতিক দলগুলো তো ন্যাশনাল ইস্যুতেও একমত হতে পারে না। তো এটার উত্তর আসলে নূর দিতে পারবেন, এবং আমি একটু আপনাদের দুজনের কাছে প্রশ্ন, যে প্রফেসর ইউনূস বলেছেন যে তিনি কাজ করতে পারছেন না, আসলে কাজ করতে পারছেন না মানে এই যে ডিস্টারবেন্স, যেটা এই যে জনগণের সহযোগিতা চেয়েছেন দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে তার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ হচ্ছে, এবং তিনি এটাও স্বীকার করেছেন 16 বছরের অনেক দুঃখ কষ্ট আছে, কিন্তু কাজ করতে যদি না দেয়া হয় তাহলে দুঃখ গোছানোর পথ সব বন্ধ হয়ে যাবে। সো তিনি অনুরোধ করছেন কাজ করতে দিন। দেখেন, প্রত্যেক সরকারের আমলেই কিন্তু বিভিন্ন কমিউনিটির দাবি দেওয়া নিয়ে আন্দোলন হয়, এবং সরকার সেটাকে আশ্বস্ত করা কিংবা বিভিন্নভাবে সেটাকে ডিল করে। এখন স্বাভাবিকভাবেই নতুন একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তাদের কাছে এতদিন রাজনৈতিক সরকারগুলোর কাছে যেই দাবি বাস্তবায়ন হয় নাই, এখন তারা করবে, বিকজ তারা বলছে যে ছাত্রদের যে আন্দোলনটা ছিল যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন, তো তারাও চাচ্ছে যে বিভিন্ন সেক্টরে বৈষম্য দূরীকরণ, এটা ভালো। আরেকদিকে এটাও সত্য, আবার এই যে গত 15 বছরের নিয়োগটা একেবারে জুনিয়র থেকে সিনিয়র সব জায়গায় কিন্তু সরকার, বিগত সরকারেরই একেবারে লোকজন সেট আপ করা, তো কাজেই তাদেরকে দিয়ে এই গভর্নমেন্টকে আনস্টেবল করার জন্য কিংবা গভর্নমেন্টকে অস্থির করার জন্য যে একটা তৎপরতা নাই, সেটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি যদিও বিভিন্ন এই আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, এবং তাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলাম যে দেখেন, একটা নতুন গভর্নমেন্ট সবেমাত্র বসে দায়িত্ব নিয়েছে, তার অফিসে কে ভালো কাজ করে, কে সৎ, কে দুর্নীতিবাজ, কে ঘুষখোর, এটা বুঝতে অন্তত মাসখানেক সময় লাগবে। তো আপনারা অন্তত 1 মাসের মধ্যে এই সমস্ত দাবি দেওয়াগুলো রেইজ করেন না, আর রাস্তায় না নেমে আপনারা একটা সেমিনার, একটা স্মারকলিপি, এর মধ্যে দিয়ে আপনাদের দাবি দেওয়াগুলো দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু আজকের যদি পরিস্থিতিটা আমরা দেখি যে আনসাররা সচিবালয়ে ঢুকে গেছে, এর আগে ইন্টারমিডিয়েটের ওই ছাত্ররা পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে গেছে, এটি আমি মনে করি এখানে সরকারেরও অদক্ষতার একটা পরিচয়, যে তারা এগুলো ডিল করতে পারছে না। সরকারের কিছু দাবি দেওয়া থাকবে, কেন তারা ডিল করতে পারছে না, সেটা তাদেরও ব্যর্থতা বলতে হবে। এখন আজিজ ভাই যেটা বলেছে, অবশ্যই এই 14 দিনে একটা গভর্নমেন্টের সফলতা ব্যর্থতা বা সমালোচনা আমাদের করা উচিত না, অবশ্যই সেই জায়গায় আমরা একমত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইতিমধ্যে যে কৌশলগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু আমরা একটু বাস্তবায়ন কম দেখতে পাচ্ছি। যেমন আজিজ ভাই যেটা বলেছেন, আমি আরও 2-4 জনের বিশেষ করে আবেগী কথা শুনেছি যে না, এটা তো এই প্রেসিডেন্টের কাছে শপথ নেওয়াটা উচিত হয় নাই, শহীদ মিনারের শপথ নেওয়া উচিত ছিল, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শপথ নেওয়া উচিত ছিল, আবু সাঈদের মা কিংবা আরেকজনের কাছে। তো এই আবেগ আর উইজডম তো এক বিষয় না, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চালাতে উইজডম দিয়ে রাষ্ট্র চালাতে হয়। তো কাজে এই কথাগুলো যারা বলছেন, আমি জানি না তারা আইনের ভিত্তি কনস্টিটিউশনাল কতগুলো বিষয় মাথায় রেখে কথা বলছেন। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখছেন, অবশ্যই আমার প্রাণের প্রতিষ্ঠান, ওই বিশ্ববিদ্যালয় আমাকে তৈরি করেছে, অবশ্যই ওই বিশ্ববিদ্যালয়ের কাছে নত শিরে আমাকে সম্মানটা জানাতে হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 42,000 শিক্ষার্থী প্রতিষ্ঠান, ওখানের যে অ্যালামনাই, সচিব থেকে শুরু করে আপনার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইরা বসে আছে, ছাত্রদের ওখানে আপনার 4-5 কোটি টাকার মতো উঠেছে। আর একজন মাওলানা, একজন হুজুর, যে আমাদের ভাষা যদি বলি ওই আসসুন্নাহ ফাউন্ডেশন আহমদুল্লাহ সাহেব, অলরেডি আপনার 25 কোটি টাকা নাকি তার ফান্ড রেইজ হয়েছে। তো একজন হুজুর, একজন মাওলানা, একটা ফাউন্ডেশন উঠেছে আপনার 25 কোটি টাকা। তাহলে আপনি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ওই 5-6 কোটি টাকা। তাহলে দেখেন আপনি একদিকে ওইটাকে মিডিয়া খুব ভালোভাবে প্রচার করছে যে ছাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা আমরা দেখিনি, এটা ভালো, অবশ্যই প্রশংসার দাবি দেবে। অ্যাট দ্য সেম টাইম আরও কিছু সিনারিও কিন্তু সাইড বাই সাইড আছে। তো কাজে আপনার যদি ওই ইমোশন থেকে আমরা বলি যে ছাত্র জনতাই সব ঠিক করে দেবে, তাহলে এটা অবশ্যই এই কোশ্চেনটা ভ্যালিড, এই কোশ্চেন রেজ করতে হবে, হু আর দিস গাই, এটা কোন ছাত্ররা, কোন জনতা? আমরা তো এই বললাম যে 6টা বছর তো এই যে 18ই জুলাই গ্রেপ্তার হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই রিমান্ডে থেকে বলেছে যে গরু ছাগল জবাই করে সেরকম হাত পাও বেঁধে ঝুলিয়েছে, আমাদের গোপনাঙ্গী ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, হাঁটতে পারিনি, আদালতে তোলার সময় তো বলেছি। তাহলে কি আমরা আন্দোলন করিনি? আমাদের কন্ট্রিবিউশন আছে না? তো আমি আমার কথা বলছি না, আমি ওই ডিবি কার্যালয়ে দেখেছি জাতীয় দলের ফুটবলার, বিএনপির উত্তরের সভাপতি আমিনুল ইসলাম নীরব, সাইফুল ইসলাম নীরব, দক্ষিণের মজনু কিভাবে অমানবিক টর্চার করেছে, এবং এই ভিডিও নাকি হোম মিনিস্টার এবং ওই ফ্যাসিস্ট হাসিনাকে পাঠাতে হতো, যে বিরোধী দলকে যে আপনার ঝুলাইয়ে পেটাচ্ছে, তাদেরকে সাইজ করতেছে, একদিকে তো রাস্তায় গণহত্যা চালাচ্ছে, আর ভিতরে যেগুলো ধরছে এগুলোর জন্য ভালোভাবে সাইজ করে এই ভিডিও নাকি তাদেরকে পাঠানো হতো। কিছু অফিসার আবার ভালো ছিল,
তারা অনেক সে গায়ে হাত দিত না, বলতো ভাই বুঝেন তো পরিস্থিতি, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে যায় যে বুঝতে পারে যে আপনাদেরকে আমরা সাইজ করছি। তো এই যে সিনারিও, এই রাজনৈতিক দলের কন্ট্রিবিউশনের কোনো 17 বছরের আন্দোলন সংগ্রাম, তাদের কোনো মূল্যায়ন নেই, তাদের মতামতের মূল্যায়ন নেই, ছাত্র জনতাই সব করবে, এই আপেক্ষিকতা থেকে বোধহয় আমাদেরকে বের হয়ে আসতে হবে। না হলে আসলে এটা একটা চরম, আমি মনে করি ভুল হবে। এবং জিল্লুর ভাই যেটা বলেছে আপনি জানেন, আমরা জানি, এই আন্দোলনের সবচেয়ে আপনার সেন্সেশন ক্রিয়েট করেছে, যেটা বলতে মানুষকে টাচ করেছে, একদিকে অবশ্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আবু সাঈদের বীর দর্পে মৃত্যুকে গ্রহণ করা, আরেকদিকে এই যে যাত্রাবাড়ি দেখেছেন আপনি, পুলিশ ঢুকতে পারে নাই, আর্মি ঢুকতে পারে নাই, কোনো ফোর্স ঢুকতে পারেনি, এটা কারা করেছে? এটাকে আমজনতা এইভাবে করেছে। উত্তরাতে, এই বাড্ডাতে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো আমরা কোঅর্ডিনেশন করে সর্বোচ্চ রেজিস্ট্যান্স গড়ে তোলা আমাদের যা কিছু আছে সেটাই নিয়ে আমরা করেছিলাম। তো আমাদের কথা হচ্ছে, অবশ্যই আপনি যেটা বলেছেন, রাজনৈতিক দলগুলোর বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের চরিত্র এটা ঠিক যে সহজে বদল হয় না। তো কাজে এটা অবশ্যই রাতারাতি একটা ইলেকশন হয়ে গেলে আমরা যে মৌলিক পরিবর্তনটা চাচ্ছি সেটা নিয়ে আমরা সন্দেহান হবে কিনা, কিন্তু আমরা সব রাজনৈতিক দলগুলো কিন্তু একটা রোড ম্যাপ চাচ্ছে, একটা রূপরেখা চাচ্ছে যে কি কি সংস্কার ইন্টারিম গভর্নমেন্ট করতে চায়, কত দিনের মধ্যে তাদের একটা সম্ভাব্য সময় লাগতে পারে। রাজনৈতিক দলগুলো তো দিবে, জনতাও দিবে, কিন্তু তার জন্য ডায়ালগটা কিন্তু হচ্ছে না। আমি যেটা 14 দিনের মধ্যে কিন্তু এই গভর্নমেন্টের সাথে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পার্টির ফর্মাল কোনো মিটিং হয়নি। কাজে রাজনৈতিক দলগুলো তো অন্ধকারে থেকে অস্পষ্টতার মধ্যে যাচ্ছে কি হচ্ছে। তাহলে আমরাও তো, আমাদের তো কোনো আগের গভর্নমেন্ট, তাও তো বিভিন্ন ইস্যুতে অন্তত আলাপ আলোচনা বা একটা বোঝা যেত, এখন তো বুঝতেছি না যে কোথা থেকে কি হচ্ছে। তো এই যে সন্দেহ সংশয়টা যদি দূর না করতে পারে তাহলে কিন্তু গভর্নমেন্টের সফল হওয়াটা ডিফিকাল্ট হবে। এবং এই ধরনের আনইলেক্টেড গভর্নমেন্ট, ইউনূস স্যার তো আমাদের জাতীয় সম্পদ বলতে গেলে, যে তার যে কানেক্টিভিটি নেটওয়ার্ক সেটা কাজে লাগাতে বলে অবশ্যই বাংলাদেশ এই যে আপনার গার্মেন্টস সেক্টর বলেন, এরকম ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে এগিয়ে যাবে। কিন্তু ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে পার্টনাররা ইনভেস্ট করবে তারা তো একটা স্টেবল গভর্নমেন্ট চাবে। এই গভর্নমেন্টের তো যেটা বলছেন যে স্যার যেটা বলেছেন যে ছাত্র জনতা যতদিন রাখতে চায়, তো কালকে যদি ছাত্র জনতা এক হয়ে বলে আপনার 3 মাস পরে যে এখন ইলেকশন দেন, তাহলে তো তার চলে যেতে হবে। তাহলে ফরেন ইনভেস্টররা কি এরকম একটা আনস্টেবল গভর্নমেন্টের সাথে কাজ করতে কতটুকু কমফোর্টেবল ফিল করবে? সো এখন এই সরকারের জন্য যে দুটো প্রধান বড় চ্যালেঞ্জ, একটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা, একটা হচ্ছে ইকোনমিকে সচল রাখা। ল অ্যান্ড অর্ডার কিন্তু এখন আপনি যদি যান, সবচেয়ে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৃণমূলে ফাংশন করে পুলিশ কিন্তু এখনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছে না বা করতে পারছে না। তাদের মধ্যে ভয় ভীতি আতঙ্ক, যেহেতু সরকার গত 15 বছরে তাদেরকে একটা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। এখন আর আর্মিকে দিয়ে কতক্ষণ আপনি প্রোটেকশন দেবেন? আর্মিকে তো গোপালগঞ্জেই দেখেছেন, আওয়ামী লীগের লোকেরা, এই পতিত স্বৈরাচারের লোকেরাও আর্মির গাড়ি জ্বালিয়ে দিয়েছে, মারধর করে তাদেরকে ওখান থেকে আপনার পাঠিয়ে দিয়েছে। তাহলে ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক করার জন্য পুলিশি ব্যবস্থাকে ফাংশন করাটা খুব জরুরি, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। সেকেন্ডলি ইকোনমির কথা যদি আসেন, আমি দেখছি ব্যবসায়ীদের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে যে এরপরে কে। বিনোদনের নামে মামলা হচ্ছে, এই মামলার তো যাতাকলে আমরা পিষ্ট হয়েছি গত বছর। আমার বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে মামলা হয়েছে, তারপরে আপনার প্রধানমন্ত্রীকে কটূক্তি করা, এগুলো তো বাদই দিলাম এই সমস্ত মামলাগুলো। তো আমি চাই না আমার মতো সে অন্য রাজনৈতিক বা মতাদর্শের হলেও আবার ওই গায়েবী মামলা, ভিত্তিহীন মামলায় তারা অভিযুক্ত হোক। এই যে মামলাগুলো হয়েছে, ম্যাক্সিমাম মামলার গ্রাউন্ড উইক, এই মামলাগুলো কয়েক মাস পরে জামিন হয়ে যাবে। তো যেটা আপনার আমাদের মধ্যে হয়তো জিল্লুর ভাই কিংবা আপনি বলেছিলেন যে এটা তো আওয়ামী লীগকে রিপ্লেস করার জন্য, আমি মনে করি যে এই ভিত্তিহীন মামলাগুলো কিংবা তাদের প্রতি সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটানো হচ্ছে। বিচারপতি মানিক সাহেব যদি কোনো অপরাধ করে থাকেন, আইনের দৃষ্টিতে তার বিচার হবে। তাকে কেন ডিম মারতে হবে, কেন জুতো মারতে হবে, কেন থাপড়াইতে হবে? এইটা তো আমাদের প্রত্যাশা না। আমরা তো আওয়ামী লীগ যা করেছি সেটা রেপিটিশন করার জন্য এই লড়াইটা করি নেই, আমরা একটা গুণগত পরিবর্তন চাচ্ছি। তাহলে আমাদের গ্যাপটা কোথায় হচ্ছে? কারা এই অতি উৎসাহী কাজগুলো করছে? ইসলামী ব্যাংক দখল করতে গুলি চালিয়ে ঢুকছে, বিভিন্ন মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, টেলিভিশন পত্রপত্রিকা অফিস দখল করে নিচ্ছে, চিফ রিপোর্টার ঠিক করে দিচ্ছে, সিইও ঠিক করে দিচ্ছে, মালিকানা পরিবর্তন করে নিচ্ছে। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? আওয়ামী লীগের মতো একটা দখলদারকে হটাইয়া কি আমরা আরেকটা দখলদার তাহলে আমরা আবার ইনস্টল করতেছি? তাহলে এই কাজগুলো যারা করতেছে, কারা করতেছে, তাদেরকে চিহ্নিত করা লাগবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে পদক্ষেপ নেওয়া লাগবে। সাকত সাহেব যেটা বলেছিলেন না, ওই কথাকে আমি সমর্থন করি যে হাত পা ভেঙে দেওয়া চাঁদাবাজদের। আপনি জানেন আমার বাড়ি দুর্গম চরাঞ্চলে, নদীর এই পার এক পার্টি খাবে, ওই পার আর এক পার্টি খাবে, খাওয়া ভাগ করে নিচ্ছে।
তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কোথায় কি ফাংশন করতেছে? জনগণ তো আবার বিরক্ত হচ্ছে যে যেটা গেছে তার চেয়ে তো এই অবস্থা দেখি আবার তৈরি হচ্ছে। তাহলে এটার দায়িত্ব গভর্নমেন্টের না? তাহলে গভর্নমেন্ট যদি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডায়ালগ করে এই সমস্ত বিষয়ে সমাধান না পৌঁছাতে পারে, তাহলে তো জনগণ কিন্তু তাদের প্রতিও ক্ষুব্ধ হবে। যদি আমার সরাসরি অনেকের সাথে যোগাযোগের রাস্তা আছে, কিন্তু জিল্লুর ভাই যেটা বলেছিলেন এবং এটা মানুষের কনসার্ন, যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা পার্টকে ওতপ্রোতভাবে কানেক্টেড থাকা লাগবে, রাজনৈতিক দলের ভয়েসটা গভর্নমেন্টে লাগবে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমানভাবে সেটার প্রতিফলন কিন্তু দেখা যায়নি, যার ফলে কিন্তু একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এবং প্রশাসনের মধ্যে পুরো প্রশাসনে এখন অস্থিরতা, সিভিল, মিলিটারি, অন্যান্য প্রশাসন বলে সমস্ত জায়গায় অস্থিরতা। কার চাকরি কখন চলে যায়, কে পদোন্নতি পাচ্ছে, কে পাচ্ছে না, কে কখন ফোর্স লিভ হয়ে যাচ্ছে, কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই যে সরকারকে যারা সবচেয়ে আপনার এই গণহত্যায় আপনার সমর্থন করে বা গণহত্যাকারী সরকার হিসেবে তাদেরকে প্রতিষ্ঠা করলো, এর পেছনে তো পুলিশের বা আর্মি বলেন বা র্যাবের বলেন গুটি কয়েক কর্মকর্তা জড়িত। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? কেন সেই মামলা রাজনৈতিকভাবে বিএনপির লোকেরা করবে? কেন আমি করব? কেন পুলিশ কিংবা প্রশাসনের পক্ষ থেকে মামলাগুলো করার ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তাহলে তো মামলাগুলো একটা সঠিক ট্র্যাকে যেতে পারে। কেন সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? রাজনৈতিক দলের কর্মীরা মামলা করছে, ওই আওয়ামী লীগের ফর্মুলা ফলো করতেছে, এক মামলা 120 জনকে আসামি করতেছে, আর পয়সাপাতি নিয়ে তারপরে সেখান থেকে নাম কাটানোর একটা ব্যবসা বাণিজ্য কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে এই মামলা দায়ের এবং সঠিক অভিযোগ আমলে না নেওয়া হলে কিন্তু তাহলে আবার এই সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠবে যে প্রতিপক্ষকে দুর্বল করার জন্য এই মামলাগুলো হচ্ছে। এবং আওয়ামী লীগ অবশ্যই আমি মনে করি জার্মানিতে নাৎসিরা নিষিদ্ধ হয়েছে, ইটালিতে মুসুলিনির পার্টির লোকেরা নিষিদ্ধ হয়েছে রাজনীতিতে। বাংলাদেশের ইতিহাসে এই রকমের একটা গণহত্যাকারী দল এবং যারা সমস্ত প্রতিষ্ঠানকে দস্যুদের মাধ্যমে দুর্বৃত্তায়ন করেছে, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এটা যদি থাকে তাহলে এই দেশে আরও গণহত্যাকারী দল তৈরি হবে, বাস্তব কথা। কারণ ইতিহাসের এটা একটা শিক্ষা যে ইতিহাস কেউ মনে রাখেন, এটা বাস্তব। কারণ আওয়ামী লীগ 75-এ তাদের কি পরিণত হয়েছে সেটা তারা দেখেছিল, কিন্তু সেখান থেকে কি শিক্ষা নিয়েছে? এই তো পতনের কয়েকদিন আগে আমি প্রশ্নটা যেটা করতে চাইছিলাম, মানে একটু আমরা ওনার কাছে যেতে হবে যে আপনি তো রাজনীতি দিয়ে এগুলো মোকাবেলা করতে হবে, একটা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়। আপনি একটা দলকে নাম নিষিদ্ধ করলেন, জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল। জামাত তো অন্য নামে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে আত্মপ্রকাশ করবার চেষ্টা করেছে, তারপরে অন্য নানান ফর্মসেশনে তারা কাজ করেছে। আপনি অনেক দল নিষিদ্ধ হয়ে গেছে, তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, তারপরে অস্ত্র হাতে নিয়েছে। আমি বলছি যে রাজনৈতিকভাবে যেটা আমি বোঝাবার চেষ্টা করছি, আমি আওয়ামী লীগের পুনর্বাসনের ইস্যুটা না, এই ইস্যুটা হচ্ছে যে তারা একটা প্রজন্মের একাধিক প্রজন্মের মন থেকে মুছে গেছে। এটা আপনি যদি খারাপ কাজ না করেন, তার চাইতে খারাপ না হন, আওয়ামী লীগের জায়গা পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি তাকে কিভাবে তার সঙ্গে ডিল করবেন? আপনি কি জামাতকে তারা যেভাবে একটা কাগজের কলমের খোঁচায় ব্যান করলো সেটা দিয়ে করবেন, নাকি অন্য প্রক্রিয়া করবেন? কিভাবে করবেন এবং করলেই সমস্যার সমাধান হবে কি না, নাকি আওয়ামী লীগের যাদের মেম্বারশিপ আছে তাদের সবাইকে ধরে দেশ থেকে বের করে দেবেন, শেখ হাসিনা গেছে তোমরা বিদায় হও? না, এখানে আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই গণহত্যায় যারা জড়িত ছিল এবং গত 15 বছরে যারা দুর্নীতি লুটপাট করে, যেমন ধরেন আমি কথা বলি, এই যে ইসাক আলী খান পান্না, কিছুদিন আগেও আমার অনুষ্ঠান, আমার জানা মতে কোনো খারাপ কাজের সঙ্গে তিনি ছিলেন ওই অর্থে আমি জানি না, আপনি হয়তো ভালো জানবেন, আপনার অঞ্চলেরও সে। কিন্তু দেখেন দেশ থেকে পালাতে গিয়ে সে তো কোনো সরকারের সুবিধাভোগী ওই অর্থে প্রকাশ্যে ছিল না, মানে কোনো তার পদ পদবি ছিল না, কিছুই ছিল না, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশ থেকে পালাতে গিয়ে কোন অবস্থায় কি পরিণতি, কিভাবে তার মারা যেতে হলো। এখন নিশ্চয়ই ধরেন আওয়ামী লীগের তো সবাই দেশ থেকে পালায় নাই, তাদের রুট লেভেল পর্যন্ত যে সবাই পালায় নাই, পালানোর সুযোগ পাচ্ছে না। আপনি পালানোর বর্ডার খুলে দিয়ে দেখেন যে কতজন দেশে থাকে। আমি মনে করি যে যারা অপকর্ম করেছে, অতি সাধারণ সমর্থক গোষ্ঠী ছাড়া যারা অপকর্ম করেছে, যাদের মনে ভয় আছে, তারা জানে যে আমি ধরা পড়লে এই সমস্ত অভিযোগে আমাকে বিচারের মুখোমুখি করতে হবে। ধরেন আপনি বিচারপতি মানিক সাহেবের কথা বলেন, তার মতো লোক সে কেন পালাতে যাবে? পয়সা পাতি দিয়ে কেন পালাতে যাবে? 65 লক্ষ টাকা দিয়ে কেন পালাতে যাবে? তাহলে নিশ্চয়ই তার মধ্যে তিনি কত মানুষের মানে আইনি প্রক্রিয়ায় বিচার না হলেও যে এই যে এখন যেগুলো হয়েছে এগুলো যে হবে সেটা তো তিনিও আজ করতে পেরেছেন, কারণ তিনি তো বহু মানুষকে আঘাত করেছেন। তারা এতদিন বড় বড় কথা বলেছে, তারা দেশে থেকে তো ফেস করার দরকার ছিল। ধরেন নারায়ণগঞ্জের যে মেয়র সেলিনা হায়াত আইবি, ভদ্র মহিলা, তো স্টিল
আপনার নারায়ণগঞ্জে আছেন এবং একটা তার এই সরকার তাকে অব্যাহতি দিয়েছে, সে বিদায় নিয়েছে আনুষ্ঠানিকভাবে। তো শামীম ওসমানরা কেন টিকতে পারে না? কারণ এই যে শামীম ওসমানরা যে ক্ষমতায় থাকতে যে অত্যাচার, নির্যাতন, দাম্ভিকতা, যেটা আমাদের প্রধানমন্ত্রীও কয়েকদিন আগেও বলেছেন যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। তো শেখ মুজিবের কন্যা তো পালাইছে, শেষ পর্যন্ত জুতাটাও নিয়ে পালাইতে পারে নাই। তো এই পরিস্থিতি তো আমরা দেখেছি। তো আমরা এটাই বলছি যে এই কথাগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও একটা পতিত স্বৈরাচারের প্রধান এবং যিনি নিজে তার কর্মীদের খোঁজ খবর না নিয়ে নিজেই নিজের লাইফ সিকিউর করার জন্য পালিয়ে গেলেন, দিল্লির এজেন্ডা বাস্তবায়ন দেশে থাকতে করেছেন, দিল্লি তাকে সেভ করেছে, সেই দলের নেতাকর্মীদেরও তো উচিত যে নিজেদের সেফটি সিকিউরিটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে প্রয়োজন অন্য রাজনীতি করা। এটা হচ্ছে আমাদের একটা কমন জায়গাতে বোঝা গেল। আপনি যেটা বলছেন যে ওই তাদের বিচার, তাদেরকে নিষিদ্ধ করা হবে নাকি যারা স্পেসিফিক অপরাধ করেছে তাদের বিচার, আমি মনে করি নিষিদ্ধ সেটা সবার অবশ্যই আমার একটা মতামত থাকতে পারে। নাগরিক সমাজ, সাংবাদিক, রাজনৈতিক দল সকলের মতামত নিয়ে একটা ব্যবস্থা হবে। কিন্তু প্রাথমিকভাবে তো ওই যারা অপরাধগুলো করেছে, গণহত্যা, অত্যাচার, নির্যাতন, লুটপাট, গুম, খুন, তাদের বিরুদ্ধে তো স্পেসিফিক অভিযোগে মামলাগুলো হওয়া দরকার। সেগুলো অনেক ক্ষেত্রে তো সরকার বাদী হওয়া দরকার। সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত অগ্রগতি আমি দেখতে পাচ্ছি না, বরঞ্চ রাজনৈতিক দলের কর্মীরা অতি উৎসাহী হয়ে মামলা দিচ্ছে, অ্যাভারেজ আসামি করতেছে, যে ঘটনায় অভিযুক্ত না সেগুলো হচ্ছে। সেগুলো কিন্তু আমাদের এই আন্দোলন এবং এই অবস্থা, গণ অভ্যুত্থান, এটার ক্রেডিবিলিটিকে প্রশ্নের মুখে ফেলে। না দেখেন, নূর সাহেব যে কথাগুলি বলেছে এর অনেকগুলোর সাথে আমি একমত, কিন্তু কিছু বাস্তব দিকও আছে। ধরেন এই সরকারের হাতে তৈরি তো প্রশাসন না। এই প্রশাসন যদি বলেন এটা হলো ফ্যাসিবাদের প্রশাসন, কারণ একটানা 16 বছর রিক্রুটমেন্ট করছে শুধু তাদের লোক। আপনি যদি এই 16 বছরের লোককে একবারে বাদ দিতে পারতেন তাহলে হয়তো সম্ভব, এটা তো সম্ভব না। সুতরাং এটার সময় লাগবে, এটা হঠাৎ করে সংস্কার করে এটা কিন্তু মেরামত করা যাবে না। আর আমি যেটা বলছি, প্রথমেই বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার, নামটাই অন্তর্বর্তী, সুতরাং পার্মানেন্ট এজেন্ডা ওনাদের থাকা উচিত নয়। অবশ্যই রোডম্যাপ দেওয়া উচিত এবং বিরোধী দলগুলোও কিন্তু তাদেরও রোডম্যাপ কিন্তু তৈরি করা উচিত। তারা কি চায়, যেমন ধরেন বিএনপি আজ থেকে 16 বছর আগে, নির্বাচনের আগে আপনার একটা সংস্কার নামা কিন্তু উপস্থাপন করেছিল, তাদের এটা রাষ্ট্র কাঠামো মেরামতের, সেটা কিন্তু আছে, এখনো আছে। তো আমার কথা হলো যে সবগুলো দল এটা করে একটা ঐক্যমত্য, তাদের মধ্যে ঐক্যমত্য আসে, এটা নিয়ে একটা আলোচনা হতে পারে, আলোচনা করা হতে পারে। কিন্তু এখন যদি আমার যেটা শঙ্কা যে এখন আলোচনা করলে 10টা পার্টি গেলে 10 রকম কথা বলবে, এটার সমাধান তো এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে না। সুতরাং কোনো ক্যাওয়াটিক সিচুয়েশান যদি রাজনৈতিক দলের মধ্যে থেকে তৈরি হয় তাহলে এই দেশ কিন্তু নিয়ন্ত্রণে রাখা যাবে না, তাহলে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে। সুতরাং আমি যে কথা বলছি যে কিন্তু রাষ্ট্র চালনাতে একটা পলিটিক্যাল ইস্যুজ, এবং একটা পলিটিক্যাল ইস্যুজে আপনি পলিটিক্যাল ফোর্সেসকে বাইরে রেখে তার সঙ্গে কমিউনিকেশন ছাড়া, ডায়ালগ ছাড়া আপনি না, ডায়ালগ ব্যাপারটা হলো যে আমি যেটা বলছি যে যতগুলো দল আপনি যদি 10টা রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে এনে, এবং এখন তার কোনো স্বৈর শাসক নাই যার একমাত্র লক্ষ্য তাকে যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে, এর বাইরে এই ধরনের একটা সরকার যদি 10টা পলিটিক্যাল পার্টিকে এক জায়গায় এনে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে না পারে, তাহলে আমার তো এখানে বক্তব্য হচ্ছে বিরোধী দল যা আছে তাদের কিন্তু এখনো ন্যাশনাল কনসেনসাস নাই। আমি তো দেখছি যে উনি আছেন, তো উনি তো এক দলের নেতা, ওনারা ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিস্ট সরকার আয়নাঘর করে, মানুষ যারে পায় তারে, ওনারা তো বহুবার পিটাইছে, কিন্তু তারপরেও তো বিরোধী দল পুরো একমত হতে পারে না। রাজনৈতিক দল গত সুতরাং আমি বলছি যে কয়েক বছর আজিজ ভাই 42টা রাজনৈতিক দল কিন্তু যুগপৎ আন্দোলন চালাচ্ছে, নির্বাচনও যায়নি, তারা নির্বাচনও যায়নি, দফার একটা দাবিতেও কিন্তু একমত হয়েছে, কতদূর হয়েছে আমি তো একমত, কিন্তু ন্যাশনাল প্রত্যেকটা ইস্যুতে তো একমত হতে পারে নাই। যেমন ওনাদের ভিতরেই আছে কেউ চায় আনুপাতিক নির্বাচন, আমিও চাই, আমি লিখেছি, আমিও চাই। আবার কেউ চায় সরাসরি ওয়েস্টমিনিস্টার সিস্টেমের গণতন্ত্র। ওয়েস্টমিনিস্টার সমস্ত গণতন্ত্র কে চায়? যিনি ইলেকশন দিলেই তার পার্টি বড় ক্ষমতায় চলে যাবে। আমি তো চাই আনুপাতিক নির্বাচন, ছোট দলও থাকুক। করতে চান আনুপাতিক নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন দিয়ে এখন
আওয়ামী লীগকে তো আওয়ামী লীগ এই মুহূর্তে সংখ্যানুপাতিক নির্বাচন দিলে আওয়ামী লীগ তো মিনিমাম 70 থেকে 80টা সিট পাবে যদি সংখ্যানুপাতিক নির্বাচন। আমি বোধহয় না 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 আমি তো কিন্তু বলছি যে কোন দেশে কোন স্বৈরাচার, আপনিও বলেছেন কোন স্বৈরাচার আওয়ামী লীগ থাকবে না, তাদের পরিষ্কার বক্তব্য সেই দলকে ব্যান করতে হবে। তারা আয়নাঘরের মতো জিনিস তৈরি করেছে, সুতরাং তারা কোনোভাবে তাদের পক্ষে নিরাপদ দেশ এবং গণতান্ত্রিক দেশ হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা আছে তাদের ভিতরে গণতন্ত্র আছে এখন তাহলে কি পলিটিক্যাল পার্টি বাদ দিয়ে পলিটিক্যাল পার্টি সংস্কার হতে হবে। পলিটিক্যাল পার্টি সংস্কার নিজেরা করে তারা আপনার এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সাথে তাদেরও দায়িত্ব হচ্ছে কনফিডেন্সে বিরোধী দলগুলোকে নেওয়া। কিন্তু বিরোধী দল তো তাইলে সবগুলো দল কি একই রকম ফিলোসফিতে বিশ্বাস করে না তো, সুতরাং তাদের ভিতরেও তো বোঝা। কিন্তু ন্যাশনাল ইস্যুকে আমি বলছি গণতান্ত্রিক মানবিক আইনের শাসন সুশাসন গড়ে তোলার জন্য যে ইস্যুগুলোতে ঐক্যমত হওয়া দরকার এবং তার কারণে একটা নিরপেক্ষ নির্বাচন, এই আলোকে বিরোধী দলগুলো একমত হলে তাহলে তো অবশ্যই আপনার ইয়াকে অন্তর্বর্তীকালীন সরকার একটা রোড ম্যাপ দিবে যে আমরা এই কাজকে অকৃত দেবো, তার ব্যাপারে আলোচনা অবশ্যই বিরোধী দলের সাথে হবে। হয়ে একটা যদি ঐক্যমত্য হয় তাহলে এই দেশটা সুসংগত হবে। হ্যাঁ, এখানে আলাদাভাবে আপনি যেটা যে স্পিরিটে বলছেন এটা ঠিক, বিরোধী দল সবগুলোকে আলাদা রেখে সরকার তো থাকতে পারবে না। জনগণ আর ছাত্রের উপরে ভর করে তো সরকার থাকতে পারবে না। আর ছাত্ররাও কি সব ছাত্র, সব ফিলোসফির ছাত্র, ওনারও সমর্থক আছে, বিএনপিরও সমর্থক আছে, জামাতেরও সব পার্টির সমর্থক আছে। সুতরাং এখানে দেখতে দেন না ছাত্রলীগের কত ছেলে আছে এই ছাত্রদের মধ্যে। সুতরাং এইটা আমার বক্তব্য একটাই যে জাতিকে ঐক্যবদ্ধ করা। ডক্টর ইউনূস সাহেব কিন্তু একটা বলছে যে পুরা জাতিকে একটা পরিবার, এটা তো সম্ভব না যদিও, কিন্তু তার ধারণাটা বলতে চেষ্টা করছে। অর্থাৎ অন্তত পক্ষে ধরেন এই যে ভারতে কত কিছু একটা মৌলবাদী চরম মৌলবাদী সরকার, জাতীয় ইস্যুতে কি তারা দ্বিমত করে? ধরেন এই যে আমাদের প্রধানমন্ত্রী পালায়া ভারতে গেছে, সাথে সাথে কিন্তু পার্লামেন্টের সব দল একসাথে বসে চিন্তা করছে কি করা যায়। তারা নিশ্চয়ই প্রকাশ করে নাই, তারা কিন্তু বলছে না এখন এই যে রেড পাসপোর্ট বাতিল, কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পরেও কেউ কিন্তু স্বীকার করছে না অবৈধ। আবার বলতো বরাবর থেকে বলে যে সাবেক প্রধানমন্ত্রী, হ্যাঁ বলে তো। সুতরাং এই জন্যই বলছি যে অন্তত পক্ষে ন্যাশনাল ইস্যুগুলোতে গণতান্ত্রিক দেশ, মানবিক দেশ, আইনের শাসন সুশাসন, এইটার জায়গায় ঐক্যমত্য হওয়া দরকার। জাতীয় ইস্যুগুলোতে একমত হোক, তারপরে ডায়ালগ হোক, নাহলে তো আমি দেখবো যে সেই একই কথা, একই জিনিস পুনরাবৃত্তি ঘটবে। আপনি দেখেন না যে মানুষ কিন্তু, আমি একদিকে বলছি না, আওয়াজ কিন্তু ওঠা শুরু হয়ে গেছে যে স্বৈরাচারের সময় যা যা ঘটছে তার অনেক কিছুই তো এখন ঘটতেছে, আমরা দেখতে পাচ্ছি তো। এই যে উনি যেমন বললেন মামলাগুলি, আপনি বলেন তো সাকিব প্লেয়ার, আজকে আমরা যে রেকর্ড ইয়েতে জিতছি, সাকিবের বিরুদ্ধে হত্যার মামলা কি করে হয়? এই প্রশ্নটা আসছে। আমি যেটা মনে করি যে আমাদের বিশেষ করে অপোজিশন অলরেডি অনেকখানি ঐক্যের জায়গায় আছে এবং রাষ্ট্র মেরামতের একটা 31 দফা কর্মসূচি আমরা কিন্তু সব দল তাদের কনসেনসাসের ভিত্তিতে একমত হয়েছি, যেখানে এই রকমের একটা বিষয়ে বিএনপির মতো বুর্জোয়া দল বা বলতে পারেন ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ দল, তারাও কিন্তু একমত পোষণ করেছে যে প্রেসিডেন্টের মতো প্রধানমন্ত্রী দুইবারের বেশি কেউ হতে পারবে না। এরকমের অনেকগুলো বিষয় 31 দফায় কিন্তু আমরা এনেছি এবং রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ বা রূপরেখা মেরামত আমি মনে করি এখন যদি জেনারেল পিপলের সাথেও যদি ডায়লগ করা হয় 90% এখানে যেটা দেওয়া আছে সেটাতেই তারা একমত হবে। তো এখন আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে, অবশ্যই এরকম একটা গভর্নমেন্টকে পলিটিক্যালি আপনার রাজনৈতিক দলগুলোর সাথে কানেক্টেড থাকতে হবে, তাদের মতামত ধারণ করে আসলে সামনে আগাতে হবে, না হলে এটা খুব ডিফিকাল্ট হবে। এবং আমরা বারবারই বলি আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, যারা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। এই সরকারের ফার্স্ট কাজ হওয়া উচিত ছিল যে আহতদের জন্য একটা হসপিটালকে চিকিৎসার জন্য ফুল ডেডিকেটেড করা। কিন্তু এখনও ধরেন আমার একটা ছোট অফিসে প্রতিদিন অনেক মানুষ আসতেছে যে ভাই আমার জামাই রিক্সা চালাইতো, আমার জামাই যাত্রাবাড়ি মাছের বাজারে কাজ করতো, সে গুলিবিদ্ধ হয়েছে, সে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেলতে চলে আসছে, আমি প্রাইভেটে চিকিৎসা নিচ্ছি, পারতেছি না। সরকারকে আপনি দেখেছেন এই যে এখন বলছি যারা দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত সমন্বিতভাবে চিকিৎসা সেবাটা দিতে পেরেছে?
কতজন নিহত হয়েছে তার ডেটা ঠিক করে তাদেরকে একটা সহযোগিতা করা, এটা করতে পেরেছে? হ্যাঁ, ফাউন্ডেশন করার ঘোষণা দিয়েছে, হবে সেটা এখন। এবং আপনার যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতার কথা বলা হয়েছে। আজকে 14 দিনে এই গভর্নমেন্টের তো ফার্স্ট কাজ হওয়া উচিত ছিল এইটা। যখন আপনি বারবার বলছেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান সমর্থনে আমরা এসেছি, এখন পর্যন্ত সিম্পল এই কাজটা কিন্তু আমরা দেখিনি। তো এটা কিন্তু একটা সাইন যে গভর্নমেন্টের কাজের কিন্তু কোঅর্ডিনেশন হচ্ছে না। এবং ওই ছাত্র জনতা যদি আপনি গুটি কয়েক ছাত্রেরই আপনি মতামত নিতে চান বা গুটি কয়েক ছাত্রকেই দেখেন, তাহলে ভুল হবে। যে যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা কিংবা চিটাং, মোহাম্মদপুরে যেভাবে এই ছাত্রদের কোনো প্রতিনিধি এই ছাত্রদেরকে আপনি পাচ্ছেন, এই ছাত্ররা নেতৃত্বের জন্য যায় নাই, উপদেষ্টা হওয়ার জন্য যায় নাই, তারা এই ফ্যাসিস্ট রেজিমের পতন চেয়েছে। কারণ তারা একটা বিলিভ করেছে ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে যারাই আসবে মাস্টবি তারা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হবে। সো একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখার জন্যই কিন্তু তারা এই আন্দোলন সংগ্রাম এসেছে। এবং তাদের বিশ্বাস ছিল যে গণতান্ত্রিক সরকার থাকলে তাদের বাক ব্যক্তি স্বাধীনতা থাকবে, তাদের জীবন যাত্রার মান উন্নত হবে। সেই কাজটি এখন করতে হবে, সেটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট কি করতে হবে, সেটা আনইলেক্টেড। ধন্যবাদ মিস্টার আজিজ, জাস্ট 2 মিনিট সময় ম্যাক্সিমাম। বিএনপি কিন্তু রাষ্ট্র কাঠামো সংস্কারের একটা বক্তব্য উপস্থাপন করেছিল লিখিত, সেই ডকুমেন্টটা আমার বাসায় আছে। সেটা কিন্তু খুব একটা দ্বিমত করার কিছু নাই। সেটাই যদি বিরোধী দলগুলো একমত হয়ে, আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিয়ে তারা বলতে পারে এই ইস্যুতে আলোচনা হতে পারে, তারপরে অগ্রাধিকার ঠিক করতে পারে যে এই সংস্কারটা এখনই দরকার। হ্যাঁ, এখনই দরকার। এটা দিয়ে আমার মনে হয় একটা রোডম্যাপ ছাড়া তো সরকার চলতে পারে না, চলা উচিত না। আর অন্তর্বর্তীকালীন সরকার আনইলেক্টেড, আমাদের গণতান্ত্রিক দেশে অনির্বাচিত সরকার তো আজীবন থাকতেও পারে না। সুতরাং তাদেরকেও যেমন স্পেস দিতে হবে, আবার বিরোধী দলগুলোও কিন্তু স্পেস দিতে হবে। ধরেন আমি বলি যে এই প্রেস ক্লাব থেকে আসার সময় আমি দেখলাম যে 4 ঘন্টা ওই যে এখন তো প্রধান উপদেষ্টার অফিস বানাইছে ওই যে হ্যাঁ ওখানে এই রাস্তা ব্লক করে আছে আনসাররা, পুরা ওই রাস্তা পুরোটা অচল। প্রেস ক্লাবে যান অচল, চারপাশে যান আনসাররা, তারা সচিবালয়ে ঢুকে গেছে। তো এটা কি একবার মুখে অন্তত বলেছে? আমার বক্তব্য হচ্ছে পিসফুলি রাজনৈতিক দল, ছাত্ররা যেভাবে আন্দোলন করেছে, রাজনৈতিক দল ঠিক অবিকল তা করবে না। রাজনৈতিক দলরা অন্ততপক্ষে দেশের সুস্থ অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা রেখে সমস্যাগুলির সমাধান করবে। আমার মনে হয় তারা প্রস্তাব রাজনৈতিক দল থেকে দিতে পারে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের এই আমাদের ইস্যু, এই আমরা চাই। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার সেটা অবশ্যই রাজনৈতিক দলের সাথে কথা বলতে পারে। কিন্তু আপনি মাঠে ময়দানে প্রেস কনফারেন্স করে আপনি বলতেছেন যে আমাদের তারিখ দেন, ডেট দেন, এটা তো একটা দেশে অস্থিরতা তৈরি করার শামিল। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নুরুল হক নূর এবং মিস্টার এম এ আজিজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমার অতিথিরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন, অনেক বিতর্ক করেছেন, কিছুটা কনস্ট্রাকটিভ ডিসকাশন করবার চেষ্টা করেছেন, ডিবেট করবার চেষ্টা করেছেন। কিন্তু সব কথার মূল কথা, এই সরকার নিঃসন্দেহে জনগণের সরকার, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। কাজে এখানে একটা গ্রে এরিয়া আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তার কাজ হচ্ছে কিছু বিষয়কে ঠিকঠাক করা, তার মধ্যে অন্যতম হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিকঠাক করা, একটা স্টেবল ইকোনমিটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়া, এবং তার প্রধান কাজ হচ্ছে দেশে রাষ্ট্র ক্ষমতাটাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা, এবং তার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা। এবং তার জন্যে এই যে সংস্কার আলোচনা হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেগুলো করবার জন্যে যে কাজগুলো দরকার, সেই কাজগুলো তাকে করতে হবে। এবং কীভাবে, কতদিনে কীভাবে করবেন, সেটা কিন্তু তাকে আসলে জনগণের সামনে প্রকাশ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের কোনো সংযোগ দেখা যাচ্ছে না। রাষ্ট্র সরকার চালাতে হলে যে প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের সঙ্গে তাদের সংযোগ খুব একটা দৃশ্যমান নয়, হয়তো আছে, আমরা জানি না। আরেকটা হচ্ছে যে আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে, এবং সেখানে কোনো অস্পষ্টতা থাকলে
সেটা কিন্তু শেষ পর্যন্ত একটা সময়, কারণ বাংলাদেশের মতো দেশে রাষ্ট্র পরিচালনা খুব সহজ কাজ নয় এবং মানুষকে সন্তুষ্ট করাও সেটাও খুব সহজ কাজ নয়, কিন্তু দায়িত্ব যখন নিয়েছেন সেটা আপনাদেরকে করতেই হবে, চেষ্টাটা করতে হবে এবং সেটা যদি করতে ব্যর্থ হন সেটা খুব সুখকর হবে না আমাদের কারোর জন্যই। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কিন্তু সরকারকেও আসলে তাদের উপরে অর্পিত দায়িত্বের কিছুটা বেশি বা কিছুটা কম যেন তারা না করেন। যতটুকু দায়িত্ব, যতটুকু জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতপূর্ণ, ততটুকুই যেন তারা করেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।